কোন কোন রোগের কারণে এই রক্তক্ষরণ হতে পারে? আসলে এই মলদ্বারের রক্তক্ষরণের ব্যাপারটা হচ্ছে আপনি যেভাবে শুরু করলেন যে এটা অ্যাকচুয়ালি মানুষ ভয় পায়, লজ্জা পায়, কিছুটা তার মধ্যে শেকিনেস থাকে যে কাউকে বলবে কিনা। তো নর্মালি মানুষের মানে মলদ্বার দিয়ে কিন্তু রক্ত যাওয়ার কথা না। জি, মানে নর্মাল যদি আমরা ধরে নিই যে রক্ত যাওয়া মানেই হচ্ছে কোনো একটা অ্যাবনর্মাল ব্যাপার, কোনো একটা অ্যাবনর্মাল রোগ রয়েছে, হতে পারে। এখন এটা সামান্য জিনিসও হতে পারে, আবার অনেক বড় জিনিসও হতে পারে। তো আমরা যে কাজটা করি, আমরা যার রক্তক্ষরণ হয়েছে তার বয়স ভেদে আমরা কিছুটা ভাগ করে ফেলতে পারি। যেমন আমরা প্রথমেই যদি বলি বাচ্চাদের ক্ষেত্রে হয়, যেমন বাচ্চাদের আমরা বলি রেকটাল পলিপ। জি, এটা বাচ্চা তো বলতে পারে না, বাচ্চার মা বাবা আমাদেরকে বলে যে বেবি মলত্যাগ করার পরে একদম তাজা রক্ত যায়, ওটা কিছু একটা অংশ বের হয়ে চলে আসে, আবার মলত্যাগ শেষ হলে এটা ভিতরে চলে যায়। তো এইটা হচ্ছে একদম কমন, বাচ্চাদের ক্ষেত্রে অনেক বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায় রেকটাল পলিপ, বাচ্চাদের এই রক্ত ব্যাপারটা নিয়ে আসে। অ্যাডাল্ট লাইফে আমাদের মতো মানে আপনাদের মতো যারা যুবক আছেন তাদের ক্ষেত্রে হতে পারে মোস্ট কমন অ্যানাল ফিশার, মানে হ্যাঁ যদি কোনো কারণে মলদ্বারটা ছিঁড়ে যায়। জি, এবং আরেকটা জিনিস হচ্ছে পাইলস। আমরা সবাই জানি যে আমরা মোটামুটি পাইলস শব্দটা, এই শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। পাইলসটা হচ্ছে আরেকটা মোস্ট কমন কারণ। এছাড়া আরও কিছু কিছু কারণ আছে, যেমন কিছু ইনফ্লামেশন থাকতে পারে, যদি আমাদের শরীরে খাদ্যনালীর মধ্যে কোথাও প্রদাহ হয় সেজন্য হতে পারে, তারপর হয়তো কোনো ট্রমার জন্য হতে পারে, আঘাতজনিত কারণে হতে পারে। আর সবচেয়ে যেটা ক্ষতিকর খারাপ জিনিস সেটা হচ্ছে ক্যান্সারের জন্য হতে পারে। জি, তো আমরা যে কাজটা করি, একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন আমরা ওনার পুরো একটা ইতিহাস নেই, হিস্ট্রি নেই, যে আসলে কেন হলো, কিভাবে হলো, কতদিন পর্যন্ত আছে। তারপরে আমরা এটাকে ভাগ করে ফেলতে পারি যে আসলে এটা কোন কারণে হচ্ছে, কোন কারণে এই রক্তক্ষরণটি হচ্ছে। জি, আমরা কমন একটি সমস্যা দিয়ে তাহলে শুরু করতে পারি, যেহেতু পাইলস শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। পাইলসের ক্ষেত্রে রক্তক্ষরণ হলে সেই রক্তক্ষরণটি কিভাবে হয় বা লক্ষণগুলো কিভাবে প্রকাশিত হয়? আচ্ছা, পাইলসের ক্ষেত্রে বলি, যেমন হচ্ছে যে পাইলস কিন্তু আমরা যে বলি যে আমাদের মানে মলদ্বারের ভিতরে যে কিছু রক্তনালী আছে, এটা সবারই আছে, কমন সবারই থাকে। এটা ওর উপর একটা ঝিল্লি থাকে, একটা মিউকাস মেমব্রেনের মতো থাকে। এটা যদি কোনো কারণে ওই রক্তনালীটা বড় হয়ে যায়, মোটা হয়ে যায়, ফুলে যায়, অথবা অনেকে যেমন কনস্টিপেশন আছে, অনেকক্ষণ প্রেশার বাথরুমে গিয়ে তাকে প্রেশার দিতে হচ্ছে, সেজন্য হতে পারে, ওটা ছিঁড়ে গিয়ে রক্ত বেরোতে পারে। আবার কিছু কিছু লোকজন আছে যারা হয়তো পাইলসটা বড় হয়ে গেছে, সে জানে বাথরুম মানে মলত্যাগ করার সময় এটা বাইরে চলে আসে, জি, আবার অটোমেটিক্যালি ভিতরে চলে যায়। আবার অনেক সময় আছে রুগী নিজেই এটাকে ভিতরে দিয়ে দিতে পারে। আর 4 নম্বরে একটা গ্রুপ আছে যারা হচ্ছে এই পাইলসের অংশটা, আমি যেটা বললাম পাইলস কিন্তু একটা আমাদের সবারই নর্মাল একটা জিনিস থাকে কথা, কিন্তু এটা যখন বাইরে চলে আসে তখন এটা একদম বাইরেই থাকে, তখন ওখান থেকে রক্তক্ষরণ হতে পারে। এই রক্তক্ষরণটা কিন্তু রুগী আমাদের কাছে এসে বলে পাইলসের জন্য তাজা রক্ত, মুরগি জবাই করলে যেরকম তাজা রক্ত পড়ে সেরকম ফ্রেশ ব্লাড, একদম ফ্রেশ ব্লাড। এটার সাথে কোনো ব্যথা থাকে বা না, এখানে পাইলসের ক্ষেত্রে খুব কম পেশেন্টই কমপ্লেইন করে ব্যথা আছে, খুবই কম। যদি সাথে অ্যানাল ফিশার থাকে তাহলে হয়তো ব্যথা থাকতে পারে। ব্যথা এবং রক্ত যদি যায় তখন আমরা ধরে নিই যে এটা অ্যানাল ফিশার। জি, আর ব্যথাহীন যদি হয় রক্তক্ষরণ তাহলে সেটি পাইলস বা হেমোরয়েড আমরা বলি, সম্ভাবনা বেশি। আপনারা যখন ডায়াগনোসিস করে ফেললেন যে এটি পাইলস অথবা অ্যানাল ফিশার, যেটি হোক না কেন, চিকিৎসা পদ্ধতি কিভাবে শুরু হয়, অর্থাৎ অপারেশন কখন প্রয়োজন হয়, অপারেশন পূর্ববর্তী সময়ে আপনারা কি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? আচ্ছা, আমি বলি, আমরা যখন ডায়াগনোসিস করার আগে আমরা একটু মানে রোগীর প্রকারভেদ দেখেছি, তার বয়স, তার অন্য আনুষঙ্গিক হিস্ট্রি নিয়ে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কোনো ক্রনিক ডিজিজ কিনা। একই রকম সিমটম নিয়ে কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসতে পারে, এটা হয়তো ক্যান্সারও হতে পারে। জি, তো আমরা যে পরীক্ষাটা করি, আমরা প্রথমত হচ্ছে রোগীর কাছ থেকে ওনার হিস্ট্রিটা পুরোটা জেনে নিই, তারপর আমরা পরীক্ষা করি ভিজুয়াল ইন্সপেকশন। প্রথমে আমি দেখলাম যে তার মলদ্বারের অবস্থাটা কেমন, এবং আমরা ডাক্তারি ভাষায় এটা কথা বলি ডিআরই, মানে আমরা ওই চিকিৎসক সে তার হাত দিয়ে ডিজিটাল এক্সামিনেশন দেখতে পারে। আর এরপরে একটা পদ্ধতি আছে যেটা আমরা চেম্বারেই করতে পারি, অনেক সময় আমরা হয়তো চেম্বারেই করে ফেলি, এটাকে বলি আমরা প্রোক্টোস্কোপি। জি, ছোট একটা যন্ত্র মলদ্বারের ভিতরে দিয়ে আমরা ভিতরটা দেখে আসলাম। এখানে ধরেন এইটা দিয়ে আমরা 10 সেন্টিমিটার পর্যন্ত আমরা তার মলদ্বারটা পরীক্ষা করতে পারি। তো এইটা পরীক্ষা করলেই মোটামুটি আমরা শিওর হয়ে যে না, এটা হেমোরয়েড বা পাইল যেটা বলেন সেটা। আর ফিশারের ক্ষেত্রে কিন্তু বলা হয় যেহেতু পেশেন্টের ব্যথা থাকে, আমরা ফিশারের ক্ষেত্রে কিন্তু রুগীকে আমরা ডিআরইও করি না বা প্রোক্টোস্কোপিও করি না, ওটা আমরা দেখলেই বুঝতে পারি যে এই জায়গাটা ছিঁড়ে গেছে, হয়তো সামনে বা পিছনে, অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র। এবং যেহেতু ফিশারের ক্ষেত্রে ব্যথা থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ব্যথা কমার পরে বা যদি এমন মনে হয় যে ফিশারের সাথে তার অন্য কোনো উপসর্গ আছে, তখন তাকে হয়তো ওই জায়গাটা অবশ করে তারপর দেখতে হবে। জি জি। তো পাইলসের ক্ষেত্রে যেটা বলি, পাইলসকে আমরা 4টা ভাগে ভাগ করি। আমি প্রথমে বললাম যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 4th ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি হচ্ছে যে রুগীর কমপ্লেন আছে, রক্ত যাচ্ছে, আর কোনো সমস্যা নেই।
সেকেন্ড ডিগ্রি হচ্ছে রক্ত যাচ্ছে, মানে কোনো একটা জিনিস বাইরে চলে আসছে, এটা আবার অটোমেটিক্যালি ভিতরে চলে যাচ্ছে। জি। 3 নম্বর হচ্ছে থার্ড ডিগ্রি, যে বাইরে চলে আসছে, রুগী নিজে হাত দিয়ে এটাকে ভিতরে দিয়ে দিচ্ছে, মানে ভিতরে দিচ্ছে, মানে একটা মিউকাস মেমব্রেন ঝিল্লি বাইরে আসছে, ও আস্তে করে বাথরুম করার পরে মলত্যাগ করার পর ভিতরে চলে গেল। ফোর্থ হচ্ছে যেটা একদম বাইরে থাকে। আচ্ছা, এখানে কথা হলো যে আমরা ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই অপারেশনের কথা বলি না, বা অপারেশন দরকারও হয় না। আমরা বলি যে রুগীর লাইফস্টাইল চেঞ্জ করার জন্য। কীরকম, যে অনেকে আছে তো খাবারের মধ্যে তার ফাইবার কম থাকে, আজকাল বাচ্চারা খাবার কম থাকে, আজকাল বাচ্চারা অনেকেই ফাস্টফুড খায়, পানি কম খায়, বা এমন একটা কাজ করলো যে তার শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে, সেটাকে রিপ্লেসমেন্ট হচ্ছে না, তখন কিন্তু এই কনস্টিপেশনের জন্য পাইলসের এই সমস্যাগুলো তাকে দেখা যেতে পারে। তো প্রথম দিকে যেটা হচ্ছে যে তাকে বলা হয় যে আপনি আপনার মতো করে আপনি শাকসবজি খাবেন, ফাইবার জাতীয় জিনিস খাবেন, বাজারে অনেক ধরনের, এই যে আমরা আমাদের নর্মালি গ্রামগঞ্জে সব থেকে পাওয়া ইসবগুলের ভুসি খাবেন, এগুলো খেলে যদি পায়খানাটা তার নরম হয়, মলটা যদি নরম হয়, তাহলে হয়তো এই সমস্যাগুলো চলে যায়। এবং এর সাথে কিছু কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে, এগুলো দিলেই তার মোটামুটি কিছু ঔষধ এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশন, বিশেষ করে খাবার দাবারের সাথে সম্পর্কিত যেগুলি, সেগুলির পরামর্শ দিলে প্রথম এবং দ্বিতীয় ডিগ্রির ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় না, সেটি আপনি বলছিলেন।